ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা এই যে চ্যাপ্টারটা জনন প্রক্রিয়া, সেই চ্যাপ্টারের লাস্ট ক্লাসে আছি। তো এই পার্ট 4-এ আমরা যা যা টপিকস বাকি রয়েছে এই ক্লাসের, সেই সব টপিকস আমরা কভার করব। গত ক্লাসে আমরা এসব জিনিস দেখা নিছি যে কেন আজকের দিনে আমরা এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা এই যে যৌন জননের যে প্রক্রিয়াটা, মানব দেহে বা মানব যৌন প্রক্রিয়াটা যেটা, সেটা সম্বন্ধে আমরা কিলিগা কথা কইতে লাগে, কিলিগা এটা সম্বন্ধে আমরা নলেজ জানতে লাগে, ইভেন কিলিগা এনসিআরটিতে এই জিনিসগুলা উল্লেখ আছে, ঠিক তো? তো এসব জিনিস জানার পরে আমরা লাস্ট ক্লাসে জানছিলাম জননতন্ত্রগুলা, যে একটা পুরুষ দেহে জননতন্ত্র কি কি থাকে আর একটা স্ত্রী দেহে জননতন্ত্র কি কি থাকে। তো আজকের ক্লাসে আমরা আর যে বাকি টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আমরা পড়বো, যেমন কি জনন কোষ কারে কয়, জনন কোষ কি কি রকমের থাকে এবং তার স্ট্রাকচারস কি থাকে। তারপরে আরো ইন্টারেস্টিং টপিকস আছে। তো সময় না গওয়াতে হুয়ে লেট আস স্টার্ট দ্য ক্লাস। সি, আমাদের আজকের যে প্রথম টপিক, এটি হয়েছে জনন কোষের গঠন, মানে তার স্ট্রাকচারটা কি থাকে। আমার রাইট হ্যান্ড সাইডে তোমরা যে স্ট্রাকচারটা দেখতেছো সেটা হয়েছে এটা শুক্রাণুর স্ট্রাকচার, ঠিক আছে? তো হয়তোবা সেটা এখান থেকে এতটা ক্লিয়ার না, তো লেট মি জুম ইনটু ইট। তো দেখো, একটা শুক্রাণুর স্ট্রাকচারটা কিছুটা এরকম থাকে, ঠিক আছে? আর শুক্রাণু আমরা জানি যে আমরা বডির মানব দেহের পুং জনন কোষ, ঠিক আছে? তো তো জনন কোষ কিভাবে আমাদের অন্যান্য কোষ থেকে আলাদা হয়, এটা এইভাবে আলাদা হয় যে জনন কোষটা এমন একটা কোষ যেটা যৌন জনন প্রক্রিয়াতে অংশগ্রহণ করে। আর জনন কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা n থাকে, ঠিক আছে? তো মানে সিঙ্গেল সেট অফ ক্রোমোজোমস থাকে, বুঝা গেছে? আচ্ছা, আর কি, এই যে জনন কোষটা আছে, সেই জনন কোষটাকে যদি আমরা একটু ভালো মতো দেখি, তাহলে আমরা পাইমু যে তার একটা মাথা আছে, এই যে হেড পোর্শন আছে একটা, ঠিক আছে? তো তার একটা মাথা আছে, সেই মাথাতে উপর একটা ক্যাপের মতো স্ট্রাকচার আছে। এই যে ক্যাপের মতো স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হইছে অ্যাক্রোজোম, ঠিক আছে? এই স্ট্রাকচারটা অ্যাক্রোজোম, এই যে অ্যাক্রোজোম লেখা আছে, সেই স্ট্রাকচারটা হইছে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, অ্যাক্রোজোমের মধ্যে কিছু এনজাইমস থাকে, কিছু উৎসেচক থাকে। এই উৎসেচকের কাজ কি না কি এটা আমরা একটু পরবর্তী সময়ে দেখবো। একটু যদি নিচে যাই, তে আমরা একটা কি কয় শুক্রাণুর দেহের মধ্যাংশ জায়গা পাইমু, ঠিক আছে? মধ্যাংশ, এই যে মিডিলের অংশটা, এটার মধ্যাংশ কয় মাথা, মধ্যাংশ, আর এদিকে হচ্ছে লেজ, ক্লিয়ার? তো এই যে মধ্যাংশটা আছে, এই মধ্যাংশটার গুরুত্ব কি? এই মধ্যাংশের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া। তোমরা যদি মনে থাকে যে মাইটোকন্ড্রিয়া কি, তো ইউ সি হিয়ার মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া হইছে আমরা একটা সেল অর্গানেল, একটা কোষ অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু, যেটা কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা, ঠিক আছে? তো এটা লিগে আমরা এটা পাওয়ার হাউস অফ দ্য সেল কই, শক্তি ঘর কই একটা কোষের। তো এটা, এই যে মাইটোকন্ড্রিয়াটা থাকে এখানের মধ্যে, এটার কাজ হচ্ছে শক্তি প্রদান করা। শক্তি প্রদান কিসের লিগা, ঠিক আছে না? কোন কারণের লিগা শক্তি প্রদান করব? আমরা জানি যে শুক্রাণুটা যেটা থাকে, সেই শুক্রাণুটা মোটাইল থাকে, মানে আহ, চলনশীল থাকে, সে নিজের মুভমেন্ট নিজে করতে পারে। বাট আমার এই সাইডে যেটা আছে ডিম্বাণুটা, সেই ডিম্বাণুটা কিন্তু নিজের মুভমেন্ট নিজে করতে পারে না। তো এই যে শুক্রাণুটা মুভমেন্ট করে, শুক্রাণুটা যে এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করতে পারে, লোকোমোশন করতে পারে, তার লিগে তার যে এনার্জির প্রয়োজন, সেই এনার্জিটা এখানে থাকা মাইটোকন্ড্রিয়া প্রোভাইড করে, ঠিক আছে? তো আচ্ছা, আবার এই যে মাথাটা আছে না, সেই মাথার মধ্যে একটা জায়গাতে থাকে নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস আমরা জানি যে একটা কোষ যদি থাকে, তে একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াসও থাকবেই। তো এটা হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে আবারও আমি কইতেছি যে ক্রোমোজোম সংখ্যা থাকে n। এটা মনে রাখতে লাগবো, বিকজ এই যে পুং জনন কোষটা যে তৈরি হয়েছে, বা যে কোনো জনন কোষ যখন তৈরি হয়, সেটা মিওসিস সেল ডিভিশন হইয়া সেটা তৈরি হয়, ঠিক আছে? তো মিওসিস সেল ডিভিশন হইয়া সেটা যেহেতু তৈরি হয়েছে এখানে, দ্যাট ইজ ওয়াই এখানে সিঙ্গেল এন সেট অফ ক্রোমোজোমস থাকে। আর কি, তার নিচে হইছে তার লেজ, যে পুছ অংশটা, সেটার কাম হইছে মুভমেন্ট, মানে এটার কাম হইছে ওই যে সাপের যে দেহটা থাকে, এটার যেরকম কাম থাকে না, এরকম এরকম মুভমেন্ট করা। তো এটার কাম হচ্ছে এরকম এরকম মুভমেন্ট করে সেটা দেহরে আগে বাড়ানি, এই শুক্রাণু পুরাটারে আগে বাড়ানি, এটা হচ্ছে তার কাম, আর কিছু না। তো এই যে মুভমেন্টটা লাগে, এই মুভমেন্ট করতে গেলে যতটুকু এনার্জি লাগে, সেই এনার্জিটা এখানে মাইটোকন্ড্রিয়ায় প্রোভাইড করে। বুঝা গেছে? আশা করি কোনো ডাউট থাকার কথা না এখানে। তো if it is clear, let us move to the next reproductive gamete, that is ডিম্বাণু। চলো, আশা করি দেখা যাক। সবচেয়ে প্রথম আমরা একটু তার স্ট্রাকচারটা দেখি।
ঠিক আছে, ডিম্বাণু স্ট্রাকচারটা দেখি কি আছে ডিম্বাণু স্ট্রাকচারের মধ্যে। জাস্ট এ মিনিট, ওয়েট। আই থিঙ্ক এটাতে এত অসুবিধা হওয়ার তো কথা না। ঠিক আছে, দেখো ডিম্বাণু স্ট্রাকচারের মধ্যে কি থাকে। ডিম্বাণু স্ট্রাকচারে আমরা একদম মিডিলে তার নিউক্লিয়াস পাই। তার নিউক্লিয়াসে কয়টা সেট অফ ক্রোমোসোম থাকবো? সিঙ্গেল এন্ড সেট অফ ক্রোমোসোমস থাকবো। ঠিক আছে, তো তো সিঙ্গেল এন্ড সেট অফ ক্রোমোসোম থাকবো নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের বাইরে আমরা ভাববো যে এটা তো একটা কোষ। ঠিক আছে, এটা একটা কোষ, ভেরি গুড, এটার নাম হচ্ছে ডিম্বাণু। এই ডিম্বাণুর এই যে জায়গাটা আছে না, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম একটা আলাদাই জিনিস। এই জায়গাটার নাম হইছে জোনা পেলুসিডা লেয়ার। এই যে এখানে লেখা আছে, যদি দেখতে পাও ওই জায়গাটা জোনা পেলুসিডা লেয়ার। এই জোনা পেলুসিডা লেয়ারেরও নিজের গুরুত্ব আছে, সেই গুরুত্বটা আমরা একটু পরে দেখবো। আপাতত এর বাইরে যে একটা কোষের অংশ আছে, সেই কোষের অংশটারে দেখি, যেটারে কই আমরা করোনা রেডিয়াটা। ঠিক আছে, এটারে আমরা কই করোনা রেডিয়াটা। এটার আবার ওই যে আমরা 2019 আওয়া কোভিড-19 वगैरह এটার সাথে ম্যাচ করবে না। ইট ইজ নট দ্যাট করোনা, এটার নাম হচ্ছে করোনা রেডিয়াটা। এটা হচ্ছে একটা কোষের স্তর, এখানে অনেকগুলা কোষ থাকে। এই অনেকগুলা কোষ মিলে সেটা একটা লেয়ার বানায়, একটা প্রোটেক্টিভ লেয়ার বানায়। ঠিক আছে, একটা আবরণ বানায়। এই আবরণটারে করোনা রেডিয়াটা কয়, যেটার মধ্যে লেখা আছে যে ফলিকুলার কোষ থাকে। তো ফলিকুলার কোষ অ্যাকচুয়ালি কি, তোমরা এখন এই জিনিসটা বুঝতে না। বেসিক্যালি ক্লাস 10 এ এইসব চ্যাপ্টার্স পড়ে আরেকটা উদ্দেশ্য হয়েছে যে ক্লাস 12 এর লিগে বেস রেডি করা। ঠিক আছে, তো আপাতত আমরা করোনা রেডিয়াটা পড়মু। ক্লাস 12 এ গিয়া তোমরা এখানে ফলিকুলার কোষ মানে কি এটা তোমরা দেখবা। একটু যদি বাইঙ্গেশটা কইয়া দিই যে ওভারির ভিতরে, ওভারিটা যেটা থাকে, ওভারির ভিতরে যখন এই ডিম্বাণুটা তৈরি হয়, তখন এই ডিম্বাণুর আশেপাশে অনেকগুলা সেলের একটা বড় বল তৈরি হয়। এই বলটারে কয় গ্রাফিয়ান ফলিকেল। ঠিক আছে, এই যে পুরো একটা বল তৈরি হয় আমার ডিম্বাণুর আশেপাশে, এটারে কয় গ্রাফিয়ান ফলিকেল। এই গ্রাফিয়ান ফলিকেলটা ফাইটটা সেরা এখান থেকে ডিম্বাণুটা বাইরে যায়। বুঝা গেছে? তো যখন বাইরে আয় তখন ডিম্বাণু একা বাইরে আয় না, তখন আশেপাশে থাকা কিছু সেলস রারে, কিছু কোষ রারে নিয়া সেরা বাইরে আয়। তো যেহেতু ওইখানে ফলিকেলের কোষগুলা নিয়ে বাইরে আইছে, তোমরা এটা মাথায় রাখতে পারো যে যে করোনার রেডিয়েটার যে কোষগুলা, এগুলারে ফলিকুলার কোষ কয়। তাছাড়াও তার আরো এক্সপ্লেনেশন ক্লাস 12 এ অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো আপাতত আমরা মনে রাখবো কি সবচেয়ে বাইরের যে স্তরটা আছে সেই স্তরটারে আমরা কই করোনা রেডিয়াটা, যেটা আমাদের ফলিকুলার কোষ থাকে। আর এর ভিতরে যে লেয়ারটা হইছে এটা হচ্ছে জোনা পেলোসিডা, তার ভিতরে থাকে এখানে সাইটোপ্লাজম কোষের। আর এখানে একটা জিনিস লেখা আছে সেকেন্ড পোলার, সরি ফার্স্ট পোলার বডি। এটা আমরা এখানে দেখতাম না, যেহেতু আমরা কি কয় এই যে ডিম্বাণুটা তৈরি হয়েছে সে পুরো ঘটনা যেহেতু আমরা জানি না এই ক্লাসে, তো সেহেতু আমরা এই ফার্স্ট পোলার বডি যেটা লেখা আছে প্রথম পোলার বডি সেটা আমরা দেখতাম না, ওভারলুক করবো। এটা ইম্পর্টেন্ট না আমরা লিগা, আমরা লিগা ইম্পর্টেন্ট হচ্ছে এই এই জায়গাটা, এই কোষটা যেটা আমরা ডিম্বাণু কইতাছি। ঠিক তো, এই যে করোনা রেডিয়াটাটা আছে এটা অ্যাকচুয়ালি কি করে, যখন একটা স্পার্ম আয়, ঠিক আছে, যখন একটা স্পার্ম আইয়া সেটা এন্টার করে, তখন স্পার্মের মাথাতে থাকা যে অ্যাক্রোজোম, কইছিলাম যে অ্যাক্রোজোমের ভিতরে কিছু উৎসেচক থাকে, এই উৎসেচকগুলা কি করে করোনা রেডিয়াটারে ডাইজেস্ট কইরা, করোনা রেডিয়াটার যে কোষগুলা আছে সেটারে সরাই না, ইন দ্য সেন্স সেটারে নষ্ট কইরা সেটা ভিতরে স্পার্মটারে এন্টার করে। ভিতরে যখন স্পার্ম এন্টার করব, আমরা যদি একটু লক্ষ্য করি, যদি এই জায়গার সেলগুলা নষ্ট হয়ে যায়, এই জায়গার কোষগুলা নষ্ট হয়, একটা স্পার্ম যখন আয় তখন এই জায়গার কোষ যদি নষ্ট হয়, তখন স্পার্মটা আলটিমেটলি এখানে এন্টার করব। ঠিক আছে, তো স্পার্মটা আলটিমেটলি এখানে এন্টার করব। এই জায়গাতে যখন সে স্পার্মটা এন্টার করব, টাচ করব এই জোনা পেলুসিডা লেয়ারে, তখন জোনা পেলুসিডা স্তরের মধ্যে অনেকগুলা রাসায়নিক রিয়াকশন হইব। সে রাসায়নিক বিক্রিয়ার ফলে সে চিনতে পারবো যে এই যে শুক্রাণুটা আইছে সেই শুক্রাণুটা কি তার সেম প্রজাতির নাকি অন্য প্রজাতির। তো জোনা পেলুসিডার অ্যাকচুয়ালি বেসিক্যালি কাম কিতা, তার কাম হচ্ছে যে সেম প্রজাতির শুক্রাণু আয়াসিরা এন্টার করেন না না ওইটা যাচাই করা। যদি সেম প্রজাতির হয় তে সে এই স্পামটারে ঢুকতে দিব ভিতরে, আর যদি সেম প্রজাতির না হয় তাহলে ঢুকতে দিত না। বুঝা গেছে? তো এবার স্পার্মস আমরা জানি যে অনেকগুলাই স্পার্মস, অনেকগুলাই মানে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ স্পার্মস আয়। তো এই সাইডে তো প্রচুর এরকম, ওভারঅল সব সাইডে প্রচুর এরকম স্পার্মস আইব, কারেক্ট? এই যে প্রচুর সব সাইডে যে স্পার্ম আইব, সেই স্পার্মগুলা তো সবগুলোই একই প্রজাতির অবভিয়াসলি, তো সবগুলা কি ঢুকবো?
না, সবগুলা ঢুকতো না, জাস্ট যে কোনো একটা স্পার্ম ঢুকবো যেটা সবচেয়ে প্রথম জোনা পেলুসিডারে টাচ করব, যেটা সবচেয়ে প্রথম জোনা পেলুসিডার লেয়ারে টাচ করব সেটাই একমাত্র ভিতরে ঢুকতে পারবো, বাকি আদার্স ঢুকতে পারতো না। বিকজ প্রথমটা এন্টার করার সাথে সাথে জোনা পেলুসিডার মধ্যে আরেকটা কেমিক্যাল রিঅ্যাকশন হইব, যার ফলে এই জোনা পেলুসিডার লেয়ার যেটায় আগে সেম প্রজাতির শুক্রাণুরে চিহ্নিত করতেছিল সেটা আর ওখানে পারতো না। আর যেহেতু এই যে আওয়াজ স্পার্মগুলা চিহ্নিত হইতো না এই জোনা পেলুসিডার লেয়ারে, দ্যাট ইজ ওয়াই একাধিক শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতেই পারতো না। বোঝা গেছে? তো জোনা পেলুসিডার দুইটা কাম, একটা যে একই মানে সেম প্রজাতির শুক্রাণু কি আইলোনি না আইলো না সেটা যাচাই করা, আর একটা কাম হচ্ছে একাধিক যে শুক্রাণু আছে একাধিক শুক্রাণু যাতে জোনা পেলুসিডার লেয়ারে ক্রস করে ডিম্বাণুতে না ঢুকতে পারে ওইটা মানে এনশিওর করা। বোঝা গেছে? আশা করি এখানের মধ্যে কোনো ডাউট নাই। জোনা পেলুসিডার কাম এটাই, করোনা রেডিয়াটার কাম হচ্ছে প্রোটেকশন করা, আর এর ভিতরে আমরা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে সিঙ্গেল এন্ড ক্রোমোজোম থাকে, বাস অ্যাক্রোজোমের কাজ কি থাকে স্পার্মের মাথাতে যেটা থাকে মানে শুক্রাণুর মাথাতে, সেটাও আমরা দেখছি। বোঝা গেছে? তো তো সবগুলোর পার্টিকুলার ফাংশন মাথাতে ফিট করে এলেও একদম ইজি, কোনো অসুবিধা নেই। যদি ভুলে যাও তো জাস্ট রিভাইন্ড দ্য ভিডিও অ্যান্ড সি ইট। বোঝা গেছে? তো আই হোপ যে আমরা এই যে জনন কোষ আছে সেই জনন কোষ নিয়ে আসার আর কোনো ডাউট এখানে থাকার কথা না। নেক্সট আমরা যাই নিষেক পদ্ধতি। এবার নিষেক পদ্ধতিতে যখন যাইমু তখন আমরা বুঝতে লাগবো যে নিষেক মানে কি। এখানে ইংলিশ নামে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, এটা একটা খুব ভালো একটা পিকচার অ্যাভেলেবেল ইন দ্য ইন্টারনেট, সো এটা আমি কোনো ছেড়ছাড় করছি না, এটা তোমরা বুঝে পারলে আমি ইউজ করতে আসি। সি নিষেক কারে কয় অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা জানি, আমি যে বেসিক টার্মসগুলো আছে তোমরা ক্লাস 8 অলরেডি পাইয়ে নিছো, এই বেসিক টার্মসগুলো আমি আর কুয়েশে লেন্থি করতে আসি না। নিষেক মানে হইছে পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলনকে নিষেক বলে, শেষ কথা। তো পুংজনন কোষ হইছে আমার স্পার্ম আর স্ত্রীজনন কোষ হইছে আমার ডিম্বাণু এখানে। তো এটা হইছে ইউটেরাস, সরি এটা হইছে ওভারি, মাই মিস্টেক। এই কালারটা দেখা যায় না? দেখা যায় না, এই কালার, ওকে এই কালারটা দেখা যায়, ঠিক আছে। তো এটা হইছে আমার ওভারি। এই ওভারির থেকে এই যে ডিম্বাশয়টা আছে এই ডিম্বাশয় থেকে এই যে আমি গ্রাফিয়ান ফলিকেল কইছিলাম না, এই যে গ্রাফিয়ান ফলিকেল কি কয়, এই ডিম্বাশয় থেকে গ্রাফিয়ান ফলিকেল থেকে এই যে আমার ওভামটা বাইরিল, ঠিক আছে। এই ওভামটা বাইরে আসিরা কিছু জায়গা যাইব, যাইতে যাইতে এখানে স্পার্ম আয়াসিরা মানে শুক্রাণু আয়াসিরা তারে মিলন করব, মানে নিষেক পদ্ধতি করব। তো এখানে লেখা আছে ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনে বাংলায় হইছে নিষেক, আর কিছু না। ফার্টিলাইজেশন করার পরে যে একটা কোষ তৈরি হয়, মানে যে ডিম্বাণুটা থাকে এটার মধ্যে সিঙ্গেল এন্ড ক্রোমোজোম থাকে, আর যে শুক্রাণুটা আয় এটার মধ্যেও সিঙ্গেল এন্ড ক্রোমোজোম থাকে, দুইটা মিলে আসলে যে একটা কোষ তৈরি হয় এটার মধ্যে আলটিমেটলি 2 সেট অফ ক্রোমোজোমস থাকে। তো এই যে সেলটা তৈরি হয় এটারে আমরা কই জাইগোট, এটা ইংলিশ নাম আর বাংলা নাম সেম, এটা আমরা জাইগোট কই। পরবর্তী সময়ে কি দেখা যায়, এই যে জাইগোটটা আছে এই জাইগোটটা সেল ডিভিশন করে, কোষ বিভাজন করে। সে এমনই কোষ বিভাজন করে যে কোষ বিভাজনের ফলে সে দুইটা কোষ হয় বাট আলাদা হয় না, ঠিক আছে, এখানে চিপকানি থাকে, ক্লিয়ার, এক জায়গাতে থাকে। তো এই যে এক জায়গাতে থাকে এই জিনিসটা অনবরত হইতে থাকে, মানে কন্টিনিউয়াসলি এটা হইতে থাকে। তো হইতে হইতে কি হয় আলটিমেটলি অনেকগুলা কোষের একটা বল হয়ে যায়, ঠিক আছে। এই বলটারই আমরা কই ভ্রূণ, ক্লিয়ার। এই বলটারই আমরা কই ভ্রূণ বা ইংলিশে কইলে এমব্রায়ো, বুঝা গেছে। এই ভ্রূণটা ওই আস্তে আস্তে সেই ভ্রূণটা কই তৈরি হয়েছে দেখো তো, এই যে ফেলোপিয়ান নালিকাটা যেটা আসলো বা ডিম্বনালিকাটা যেটা আসলো ডিম্বনালী, এটার মধ্যেই কিন্তু হয়েছে, এটা এখন পর্যন্ত ইউটেরাসের মধ্যে গেছে না, ঠিক আছে। তো এই জায়গা অবধি গেছে না সেটা, ক্লিয়ার। তো এটা এই পাইপের মধ্যেই এই কাজগুলা চলে। তো এই কাজগুলো হইতে হইতে যখন এমব্রায়ো ডেভেলপ করবো, মানে এমব্রায়োর একটা স্টেজ আইব, সেই স্টেজে গিয়া সে কিতা করবো, সেই স্টেজে গিয়া সে জরায়ুতে যাইব, ঠিক আছে। এটা হচ্ছে জরায়ুর পার্ট। তো জরায়ুর যে লেয়ার থাকে না এন্ডোমেট্রিয়াম, এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ার আছে এই এন্ডোমেট্রিয়াম স্তরের ভিতরে এই যে বল অফ সমিনি সেলসটা যেটা আইসলো সেটা ভিতরে ঢুকে যাইব, ক্লিয়ার, সেটা ভিতরে ঢুকে যাইব। ভিতরে ঢুকে সেটা কি হইব, এই জায়গাতে বাচ্চাটা পুরোপুরি ডেভেলপ হইব, এই জায়গাতে বাচ্চাটা তৈরি হইব।
ক্লিয়ার? আর এটা ঢোকার পরবর্তী সময় এখানের মধ্যে তার একটা জাংশন, একটা কানেকশন তৈরি হয়ে যাবে মাদার বডির সাথে এবং বাচ্চার বডির সাথে, এটারে আমরা কই প্লাসেন্টা। তো যখন এইসব ঘটনা হইব, যখন জরায়ুর এন্ডোমেট্রিয়ামের ভিতরে আমার ভ্রূণটা প্রবেশ করব এবং ফার্দার ডেভেলপমেন্টের লিগা তার প্রসেস স্টার্ট করব, তখনই আমরা এই সময়টারে কই গর্ভ সঞ্চার। ঠিক আছে? এই সময়টারে আমরা কই গর্ভ সঞ্চার। ক্লিয়ার? তো যেহেতু আমরা নিষেক, এই নিষেক কথাটা আমরা পাইছি, তো আমরা একটু ছোট ক্লাসের নলেজে আবার একটু ব্যাক করবো, একটু মানে কিছু জিনিস আমরা আবার রিভাইজ করবো। এখানের মধ্যে কি কি জিনিস রিভাইজ করবো, লেট আস সি। আমরা রিভাইজ করবো যে দুইটা জিনিস আমরা পাইছিলাম ছোট ক্লাসে, বহিঃনিষেক আর অন্তঃনিষেক। মানে যদি আমার পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ দেহের ভিতরে মিলন করে, তাহলে আমরা কই এটা অন্তঃনিষেক। ক্লিয়ার? আর যদি এটা বডির বাইরে হয়, তাহলে আমরা এটা কই বহিঃনিষেক। তো বহিঃনিষেক আমরা কই দেখতে পাই? এই মাছের, ব্যাঙের, তারার মধ্যে দেখতে পাই। ঠিক আছে? তো মানে তারা কি করে, একটা মানে স্ত্রী ব্যাং আয়েসেরা সবচেয়ে প্রথম এগ রিলিজ করবো, তার যে ডিম্বাণুগুলো আছে সেগুলারে ছাড়বো বডির থেকে, এগুলো একটা পাতার উপরে বা জলের মধ্যে থাকা যে কোনো একটা স্ট্রাকচারের উপরে সে ছাড়বো। তারপরে একটা পুরুষ ব্যাং আয়েসেরা এখানের মধ্যে শুক্রাণুগুলারে ছাড়বো। তো শুক্রাণুগুলা কি করবো, এখানে নিষেক পদ্ধতি করব এবং পুরোপুরি নিষেক পদ্ধতি, জাইগোট ফরমেশন, এমব্রায়ো ফরমেশন সবকিছু কি ওর বডির বাইরে, ওর দেহের বাইরে ওর, এটার লিগে আমরা এটা বহিঃনিষেক কই। ঠিক আছে? আর যেমন কি মানুষ, গরু, ছাগল, একটা কুকুর, বিড়াল, ঘোড়া, এই সমস্ত প্রাণীর মধ্যে আমরা কি দেখতে পাই, যে সমস্ত এই যে প্রসেসগুলো আছে নিষেক, ডেভেলপমেন্ট, এসবগুলা বডির ভিতরে হয়। যেহেতু শুক্রাণু এবং ডিম্বাণু দেহের ভিতরে মিলন করে, নিষেক পদ্ধতি করে নিষিক্ত হয়, সেই কারণে আমরা এটারে অন্তঃনিষেক কই, আর কিছু না। এক্সাম্পল যদি জিগায় তাহলে গরু, ছাগল, মহিষ, মেড়া যা মাথায় লিখে লইবা, মানে যা মাথায় লিখো না, একটু বুঝিয়ে আসে লিখবা। ঠিক আছে? ছোট ক্লাসের নলেজ, তেমন আর কিছু নাই এটার মধ্যে। এইবার যখন নিষেক হয়ে যায়, যখন গর্ভসঞ্চার হয়, তারপরে কি হয়, তারপরে আমি যে কথাটা কইলাম, যে যখন গর্ভসঞ্চার হয় এবং ফার্দার ডেভেলপমেন্টের লিগে যখন ভ্রূণটা এন্ডোমেট্রিয়ামের ভিতরে ঢুকে, তৎক্ষণাৎই এখানে ভ্রূণের কোষের যে একটা স্তর থাকে এটা এবং এন্ডোমেট্রিয়ামের একটা যে কলার স্তর থাকে, সেই স্তরগুলো একটা একটার সাথে মিশে যায়, ইন্টার ডাইজেস্টেড হয়ে যায়, একদম একদম মানে একটার সাথে একটা ফিউজ হয়ে যায়, হয়ে সেটা এই জায়গাতে একটা কানেকশন তৈরি করে, যে কানেকশনটা তোমরা একটু যদি নোটিস করো না, সেই কানেকশনটা দেখবা এই যে লেয়ারটা আছে না এন্ডোমেট্রিয়ামের, সেই এন্ডোমেট্রিয়াম এবং বাচ্চার নাভির থেকে বাইরনি এই যে পাইপটা আছে, যেটা আমরা আম্বিলিক্যাল পাইপ কই বাংলাতেও, সেই পাইপ এই জায়গাতে গিয়ে কানেক্ট হয়েছে, মানে বাচ্চার দেহটা মার দেহের সাথে এই জায়গাতে কানেকশন হয়েছে। তো এই জায়গাটারে আমরা কই প্লাসেন্টা, যেটার বাংলা নামও প্লাসেন্টা। ঠিক আছে? তো বা অমরা বাংলা নাম, এটা একটা আছে, যদিও প্রশ্নের মধ্যে অনেক সময় প্লাসেন্টা দিয়ে প্রশ্ন হয়, এটা আমরা দেখছি। তো অমরা এটারে বাংলাতে কয়। ক্লিয়ার? তো এই যে কানেকশন, এই যে সংযোগ স্থলটা, এই যে একটা টেম্পোরারি একটা স্পেশাল একটা কলা এখানে তৈরি হয়েছে, যেটায় মাদার্স বডিরে ফিটাসের সাথে বা ওই যে এই যে মানে বাচ্চাটা আছে সেই বাচ্চার সাথে কানেক্ট করে, এই জায়গাটারে আমরা কই ফিটাস, বুঝে? সরি এই জায়গাটারে আমরা কই প্লাসেন্টা। ঠিক আছে? এই যে প্লাসেন্টা একটা যে টেম্পোরারি স্ট্রাকচার, আমি ক্লিয়ার টেম্পোরারি কইতাছি বিকজ এটা অবভিয়াসলি তখনই তৈরি হইব যখন একটা মহিলার গর্ভ সঞ্চার হইব, অবভিয়াসলি। প্লাস হচ্ছে এটা পুরুষ দেহে তো হয়ই না, একটা স্ত্রী দেহেই হইব যখন তার গর্ভ সঞ্চার হইব। তো এটা টেম্পোরারিলি থাকবো। ক্লিয়ার? তো এটা টেম্পোরারি একটা অঙ্গ বডির। এই টেম্পোরারি অঙ্গটা যেটা আমরা, তার কিছু স্পেসিফিক কাজ থাকে, সেটা মানে এমনি এমনি তৈরি হয় না, কিছু স্পেসিফিক কাজের লিগা তৈরি হয়। কি কি কাজ? কাজগুলো হচ্ছে প্লাসেন্টা অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে। এবার অন্তঃক্ষরা গ্রন্থি যখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি, তখন কিন্তু আমরা প্লাসেন্টার নাম পাইছি না, কি লিখা পাইছি না, সেম টেম্পোরারি একটা স্ট্রাকচার। ঠিক আছে না? সবের দেহেতে থাকে না, পুরুষ দেহেতে থাকে না, তো এটা লিখে আমরা ওই জায়গাতে পাইছি না। বাট যখন যেহেতু আমরা প্লাসেন্টা পড়তে আসি, সেহেতু আমরা এটা জানা থাকতে লাগবো যে প্লাসেন্টা যখন হয়, তৈরি হয়, তখন কিন্তু সে একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। এবং সে যে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কি লিগা কই, বিকজ সে এইচপিএল, এইচসিজি নামক কিছু হরমোনস ছাড়ে, যে হরমোনসগুলা শুধুমাত্র একটা স্ত্রী দেহে তখন পাওয়া যায় যখন একটা স্ত্রী দেহ গর্ভ সঞ্চার করে। ঠিক আছে? তো
এটার লিগা ওই যে প্রেগনেন্সি কিট থাকে না, প্রেগনেন্সি কিটের মধ্যে যে প্রেগনেন্সি টেস্ট হয়, সেই প্রেগনেন্সি টেস্ট কিন্তু অ্যাকচুয়ালি এই হরমোনসগুলোর ডিটেকশন হয়। এই হরমোনসগুলো সাধারণত বডিতে পাওয়ার কথাই না, শুধুমাত্র যখন প্লাসেন্টা তৈরি হইব তখনই পাওয়া যাবে। আর প্লাসেন্টা কোন সময় তৈরি হইব? যখন একজন স্ত্রী গর্ভসঞ্চার করবো, মানে যখন তার গর্ভে একটা সন্তান থাকবো তখন। ক্লিয়ার? তো এটা জাস্ট একটা আউটসাইড আইডিয়া আমি দিয়ে দিলাম। বাকি কি, এটি মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে অক্সিজেন এবং পুষ্টিরও সরবরাহ করে। অবভিয়াসলি যে এখানে যে ভ্রূণটা আছে, এই যে বাচ্চাটা আছে, সে বাচ্চার পুষ্টি লাগবে অবভিয়াসলি। সেই পুষ্টিটা সে কোথা থেকে পাইবে? অবভিয়াসলি হে তো খান না এখানে, তো মাতৃদেহের থেকেই পাইতে লাগবে। মায় যা খার তার শেয়ার হইব। তো মাতৃদেহ থেকে এই প্লাসেন্টায় ভ্রূণের কাছে এই সব জিনিস পাঠায়। আর ভ্রূণের দেহে তো যখন এইসব জিনিস যায়, তখন ভ্রূণের দেহে তো প্রচুর রাসায়নিক বিক্রিয়া হইব। সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রচুর রেচন পদার্থ তৈরি হইব। সেই রেচন পদার্থগুলো যেগুলো থাকে, যে বর্জ্য পদার্থ থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, সেইগুলারে আবার মাতৃদেহে ট্রান্সফার করব, যাতে মাতৃদেহের যে রেচন তন্ত্র আছে সেটাই এইগুলা জিনিসে বডির থেকে বাইর করতে পারে। ক্লিয়ার? তার রেচন তন্ত্র কিন্তু তখন কাজ করতো না। মনে আছে? মানে মনে থাকবো এটা? ক্লিয়ার? তো প্লাসেন্টা নিয়ে কোনো ডাউট থাকার এখানে কথা না। আই ফিল গর্ভসঞ্চারের পরে প্লাসেন্টা তৈরি হয়, সেই প্লাসেন্টার কাজ এই 3টা পয়েন্ট। তো যখনই প্রশ্ন আইব, জাস্ট রিমেম্বার টু রাইট দিস 3 পয়েন্টস। এই 3টা পয়েন্ট লিখলে অবভিয়াসলি কেউ মার্কস কাটতো না, তোমরা ফুল মার্কসই পাইয়াছি ভাই। বুঝা গেছে তো? শুধু এই 3টা পয়েন্ট লিখতে কোনো মানে সংকোচতা কইরো না, কোনো কি কয় না এটারে, মানে কিপটামি করবে না আর কি, যে 2 মার্কের জায়গায় আমি যে কোনো 2টা লিখিলাই না, এতটুকু মানে কিপটামি করার দরকার নেই। পরে টিচারও একটু কিপটামি করে সেটা মার্কস দিব, তো এটা তো ভালো লাগতো না আবার। তো আমরা এই 3টা ছোট ছোট পয়েন্টস আছে, 3টা ছোট ছোট পয়েন্টস লিখবো। বুঝা গেছে তো? তো চলো, লেট আস মুভ টু দ্য নেক্সট আমরা কি পার্ট আছে? নেক্সটে আছে আমরা প্রজনন স্বাস্থ্য। এটা এনসিইআরটির দ্বারা অ্যাড করা একটা খুব সুন্দর একটা জিনিস। এনসিইআরটির দ্বারা অ্যাড করা প্রজনন স্বাস্থ্য। স্বাস্থ্য কথাটা যখনই আয়, তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO দ্বারা ব্যাখ্যা করা একটা সংজ্ঞা আমরা মাথাতেই আয় সবচেয়ে প্রথম, যেটা আমরা ছোট ক্লাস থেকে পড়েছি এবং ক্লাস 9এও পাইছিলাম, ঠিক না? তো এটা কি অ্যাকচুয়ালি স্বাস্থ্য মানে কি? স্বাস্থ্য মানে হইছে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা। এটার মানে স্বাস্থ্য কই আমরা। যখন একটা ব্যক্তি শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ থাকবো, তখন আমরা তারে সুস্থ কইব, মানে সাইন্টিফিক্যালি সুস্থ কইব। কারেক্ট? তো প্রজনন স্বাস্থ্য মানে কি? প্রজনন স্বাস্থ্য মানে হইছে যে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণ সুস্থতা, যা জীবনের সকল পর্যায়ে প্রজনন ব্যবস্থার সাথে সম্পর্কিত, বিশেষ প্রযোজ্য। ক্লিয়ার? মানে প্রজনন প্রক্রিয়ার সাথে কানেক্টেড ওই সমস্ত ক্ষেত্রে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকা, সুস্থ থারে কই আমরা। ক্লিয়ার? এবার এই জিনিসটা একটু মানে মাথার উপরের দিকে যেতে পারে যে এটা মানে কি, এটা মানে কি। তো একদমই মানে প্রবলেম নেওয়ার কোনো দরকার নেই, আমি বুঝিয়ে দিলাম। ফর এক্সাম্পল যদি আমরা প্রজনন স্বাস্থ্যটা যেটা, এটা যদি মেনটেন করি, তাই কি হইব? আমরা যৌন স্বাস্থ্য ঠিক থাকবো। যৌন স্বাস্থ্য মানে কি? নিরাপদ ও সম্মানজনক যৌন সম্পর্ক থাকবো। নিরাপদ মানে কি? নিরাপদ মানে হইছে আমরা যখন প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে জানবো, অ্যাওয়্যার থাকবো, তখন আমরা জানবো যে একটা স্ত্রী দেহ কোন সময় একটা গর্ভ সঞ্চারের লিগা রেডি থাকে, ঠিক না? স্ত্রী দেহের কি এতটুকু ক্যাপাবিলিটি আছে, এতটুকু শক্তি এখনো হইছে যে সে একটা বাচ্চা হোল্ড করতে পারবো, ঠিক তো? তো এটাই আমরা কইতে আছি যে নিরাপদ মানে কি বাচ্চার লিগা এবং মার লিগা দুজনের লিগাই নিরাপদ প্রক্রিয়া। ক্লিয়ার? সম্মানজনক যৌন সম্পর্ক। তো এটা গেল শারীরিক ভাবে, ঠিক আছে না? যে শারীরিক ভাবে কি বোথ দ্য পার্টনার্স আর ফিট এনাফ যে তারা একটা বাচ্চা কনসিভ করতো। বুঝা গেছে তো? এটা হচ্ছে শারীরিক। তো দেখো এখানে কিন্তু আমরা প্রজনন প্রক্রিয়ার সাথে সম্বন্ধিত শারীরিক জিনিসটা আমরা কইছি। ক্লিয়ার? আর এটা কি পারিবারিক, মানে পরিবারের পরিকল্পনা, মানে ফ্যামিলি প্ল্যানিং যেটা। তো এটা পরিবারের পরিকল্পনা যখন এই যে এটা সোশিয়াল হয়ে যাবো জিনিসটা, ঠিক আছে? আর পরিবার পরিকল্পনা তো অবভিয়াসলি এটা প্রজনন প্রক্রিয়ার সাথেই সম্পর্কিত, আর নিলে আকাশ থেকে তো আর বাচ্চা টপকায় না। ক্লিয়ার? তো গর্ভনিরোধ ও প্রজনন পছন্দ, সুবিধা, এইসব জিনিস আমরা নেক্সটে ডিসকাস করবো। আর কি আছে? মাতৃত্বকালীন স্বাস্থ্য, মানে নিরাপদ ও গর্ভধারণ, সন্তান জন্মদান, মানে একটা মহিলা যখন প্রেগনেন্ট থাকবো, ঠিক আছে না, গর্ভ গর্ভধারণ থাকবো, তখন তার কি কি মেনটেন করা দরকার, কি না করা দরকার, যাতে নিরাপদ গর্ভধারণ এবং সন্তান জন্মদান করা যায়, এইসব কিছু আমরা প্রজনন স্বাস্থ্যের মধ্যে, ঠিক আছে?
তো সেই মহিলাটা যদি শারীরিকভাবে অসুস্থ থাকে, মানসিকভাবে তারে যাতনা দেওয়া হয়, মানসিকভাবে অসুস্থতা থাকে, বা সামাজিকভাবে যদি তারে একটা এমন একটা জায়গাতে রাখা হয় যেখানে পুরা মানে কেউ কারোর সাথে কথা হয় না, তো এরকম সিচুয়েশনে কোনো গর্ভধারণ করা মহিলার লিগেই মানে এইসব সিচুয়েশন ঠিক না। ঠিক তো? তো আবারই ঘুরে ফিরে আমরা কই আইতাছি প্রজনন পার্সপেক্টিভে আইতাছি, প্রজনন ক্ষেত্রে সুস্থতার কথা আমরা কইতাছি। ঠিক তো? তো এটারই কিন্তু আলটিমেটলি আমরা প্রজনন স্বাস্থ্য হিসাবে এই টপিকে আমরা পড়তে আসি। এনসিইআরটি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে? যে আমরা মানসিক, শারীরিক এবং সামাজিকভাবে সুস্থতা যেটা প্রজননের সাথে রিলেটেড, ওই জায়গাতে আমরা যাতে অ্যাওয়্যার থাকি, ওই জায়গাটা যাতে আমরা শিখতে পারি। ক্লিয়ার? আর কি আছে? ঋতুচক্র স্বাস্থ্য। যখন আজকের দিনে আমরা এইসব জিনিস যখন পড়তে আসি, তখন একটা এই ভিডিওটাও যে ইভেন দেখবো এবং যে এনসিইআরটি বইয়ের এইসব জিনিসটা পড়বো, একটা একটা মেয়ে তার যে রজচক্র হয়, যে ঋতুচক্র বা রজচক্র আমরা যেটা কই, সেই রজচক্র সম্বন্ধে কিছু নলেজ গেইন করবো। সে বুঝবো যে এই রজচক্রটা তো বডির একটা নরমাল, মানে তার জীবনের একটা নরমাল প্রক্রিয়াই। ঠিক আছে তো? এটার মধ্যে আহামরি তেমন কিছু না যে মানে অসুচি হয়ে যায় বা এই হয়ে যায়, সেই হয়ে যায়। উল্টা এখানের মধ্যে প্রচুর কেয়ার নিতে লাগে, প্রচুর যত্ন নিতে লাগে এই সময়ে। তো এইসব যত্ন সম্বন্ধে একটা মেয়ে জানবো। তো অবভিয়াসলি এই ঋতুচক্র চলাকালীন সময় তার ইনফেকশন হইতো না, সে সুস্থ থাকবো। না জানলে তো সে সুস্থ থাকলো না। ক্লিয়ার? আর কি বন্ধ্যত্বের চিকিৎসা। আচ্ছা, চিকিৎসা ও মানসিক সহায়তা। আচ্ছা, এটা আমরা এর পরের দিকে দেখবো যে এটা মানে কি। তো আপাতত আমরা এতটুকু বুঝি যে প্রজনন স্বাস্থ্য বলতে ওই সমস্ত স্বাস্থ্যের পার্সপেক্টিভে বুঝাইছে যাই আমরা প্রজনন ক্ষেত্রে প্রযোজ্য আর কি। ক্লিয়ার? তো যদি কোনো ডাউট থাকে তোমরা এই জায়গাটা আবার একটু পড়ে নিও এবং রিভাইন্ড করে সে ভিডিওটা দেখা নিও। ক্লিয়ার? আর আরেকটু যদি এক্সপ্লেন করেও কইতে চাই, সো জাস্ট এক্সাম্পল নেওয়া নাও না যে যখন কেউ ক্রিকেট খেলতে যায় তখন তার ক্রিকেটের মধ্যে ফিট থাকতে লাগে, ক্রিকেটে হেলদি থাকতে লাগে। তো যদি আমরা ক্রিকেটের পার্সপেক্টিভে হেলথটারে ডিফাইন করি, তো আমরা কি তা হইব যে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে একটা মানুষের হেলদি থাকতে লাগবে ক্রিকেট খেলার লিগে। ক্লিয়ার তো? তো আমরা যখন প্রজনন স্বাস্থ্য কইতাছি তখন সেম জিনিসই, যে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থতা প্রজনন ক্ষেত্রে। ক্লিয়ার? এই প্রজনন ক্ষেত্রে এই সব জিনিস কিভাবে ইম্প্যাক্ট করে, এই জিনিসটা আমরা এই জায়গাতে পড়লাম জাস্ট। এবং এটারই আগামীতে আমরা এক এক করে সেটা দেখবো নেক্সট স্লাইডসগুলোতে। চলো দেখি। প্রথমে আমরা দেখি যে পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনাটা কিতার লিগে ইম্পর্টেন্ট? এটার লিগে ইম্পর্টেন্ট যে আজকের দিনে আমরা যে দেশ আছে না, আমরা যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ কিছু না কিছু হোক, বাট একটা জিনিসের মধ্যে এক নম্বর আছে পুরো পৃথিবীতে, সেটা হচ্ছে জনসংখ্যা। এবং এটা মানে টোটালি একটা প্রাউড করার জিনিস না অবভিয়াসলি। তো যদি ফ্যামিলি প্ল্যানিংটা থাকতো, ঠিক আছে, এই যে প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে যদি আমরা নলেজটা থাকতো, তাই ফ্যামিলি প্ল্যানিংটা হইলো না। আর এই ফ্যামিলি প্ল্যানিংটা লজিক্যাল ভাবে হইলো না, নাকি ইমোশনাল ভাবে হইলো না। তো একটা পয়েন্ট আমরা দেখি যে যদি ফ্যামিলি প্ল্যানিং ঠিকভাবে হয়, তে কি কি জিনিস হইতে পারে। যেমন কি ঝুঁকিপূর্ণ যে গর্ভধারণ হয় এটি রোধ করা যায়। ঠিক আছে? মানে এমনও গর্ভধারণ হয় যেখানে মার রিস্ক থাকে আর নাহলে বাচ্চার রিস্ক থাকে। ঠিক আছে না? ডক্টরে এসে কয় যে হয়তো মারে বাঁচাইতে পারবো বা বাচ্চারে বাঁচাইতে পারবো। ঠিক না? তো এই যে রিস্ক থাকিয়া যে গর্ভধারণগুলা হয়, এইগুলা বন্ধ হইব যদি আমরা ফ্যামিলি প্ল্যানিং ভালো হয়, যদি আমরা একটু নলেজেবল হই, আমরা যদি প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতনতা থাকে। ক্লিয়ার না? তারপরে কি প্রতিটি সন্তানের মাঝে সঠিক ব্যবধান নিশ্চিত করে। এবং এটা কিতার লিগে ইম্পর্টেন্ট যে প্রতিটি সন্তানের মধ্যে সঠিক যে ব্যবধান আছে সেটা নিশ্চিত করে। অবভিয়াসলি এটা এটা একটু কমন সেন্সে বুঝে এই জিনিসগুলা। ঠিক আছে? পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য সেবার ভালো সুযোগ প্রদান করে। ক্লিয়ার? সাপোজ একজন মানে মানে আমরা যখন এইসব জিনিস লইয়া আসলে কথা কই, যখন একটু মানে শিক্ষিত সমাজের ভাবে কথা কই, তখন এটার একটু মডেল গ্রাউন্ডসে ডিফিমেটরি ধরা হয়। কি লিগা? কারণ আমরা এরকম কই যে যার একটা গরিব ফ্যামিলি ভালো, একটা গরিব ফ্যামিলির ২ টা বাচ্চা না করাই ঠিক। ঠিক আছে? একদম স্পষ্ট কথা যেটা। বাট এটা অবভিয়াসলি কেউ শুনলে খারাপই ভাববো। বাট আমরা এটা কিতার লিগা কই? আমরা এটার লিগা কই বিকজ একটা গরিব ফ্যামিলি যার হয়তোবা একটা বাচ্চারে সামলাইতে, একটা বাচ্চারে বড় করতে অনেক বেশি খাটতে লাগে, সেই জায়গাতে যদি ২ টা বাচ্চা থাকে, তো কোনো বাচ্চাই না ঠিকমতো পুষ্টি পাইতো না, ঠিকমতো শিক্ষা পাইতো না এবং তার কারণে ঠিকমতো স্বাস্থ্য সেবা পাইতো না। কালকে গিয়ে যদি কোনো অসুস্থতা হয়, তাহলে সেই পরিবারের কাছে টাকাই নাই যে বাচ্চার তোলে ইনভেস্ট করতো। ঠিক তো? তো ওইটার লিগে আমরা কই যে ইকোনমিক স্ট্যাটাস বুঝিয়া ফ্যামিলি প্ল্যানিং করা। ঠিক তো? বাট এই জিনিসটা একটু মডেল গ্রাউন্ডে একটু আনএথিক দেখা হয় যে এই জিনিসটা আমরা কইতে পারি না কাউরে, বিকজ এটা জার্জির পার্সোনাল ম্যাটার। তো পার্সোনাল ভাবে আমরা এই শিক্ষাটা যদি তারা অ্যাটলিস্ট দান করি, তাহলে অ্যাটলিস্ট তারা পার্সোনাল ভাবে তো এই জিনিসটা ভাববো না অ্যাটলিস্ট। তারপরে কি জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ রাখে। এবার জনসংখ্যা বাড়তে থাকুক না, কি হয়েছে,
বাড়লে তো কোনো অসুবিধা নাই না? নিশ্চয়ই অসুবিধা আছে। আমরা সমাজে আমরা আশেপাশে যে প্রাকৃতিক সম্পদ আছে, যে জনসেবার উপর মানে জনসেবা যেটি আছে এটার উপর চাপ পড়ে, এটি হ্রাস পায়। আমরা যে প্রাকৃতিক সম্পদ আছে এটি অনেক তাড়াতাড়ি হ্রাস পায়। কালকের দিনে জঙ্গল কত ফাস্ট রেটে কাটতেছিল এবং আজকের দিনে কত রেটে কাটে, এটা আমরা আরামসে দেখতে পারি, ঠিক না? তো এই যে প্রাকৃতিক সম্পদের উপর যে চাপ পড়ে এবং তারা যে হ্রাস পায়, এটা কিতার লিগা পায়? বিকজ একটা সোসাইটির জনসংখ্যা অতিরিক্তভাবে বৃদ্ধি পায় এবং এটা কিতার লিগা? বিকজ আমরা ফ্যামিলি প্ল্যানিং ঠিকভাবে হন না। আর কি সন্তান নেওয়ার সময় সংখ্যা পরিকল্পনার সুযোগ দেয়, মানে একটা কাপলের, একটা দম্পতির কোন সময় সন্তান লাগবে কোন সময় না, তারা এটা খুব লজিক্যালি ভালোভাবে এটা থিঙ্কিং করতে পারে, ভাবতে পারে এবং তারা কয়টা সন্তান লাগবে সেটাও তারা ভাবতে পারে, বুঝতে পারে। আর কি আরেকটা হয়েছে যে দায়িত্বশীল পিতামাতার ভূমিকা পালন করে, এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি ফার্স্ট ক্লাসেও কইছিলাম, ঠিক আছে না? যে আমরা যদি প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে নলেজই না থাকে আমরা, তো আমরা কি করবো? আমরা দেখবো যে অনেক বেশি ওই অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিগুলো হয়, যেখানে একটা স্ত্রী ঠিকমতে মানসিকভাবে ম্যাচিউরই হয় না একটা বাচ্চারে বড় করার লেগে। তো এই জায়গাতে দায়িত্বশীল পিতামাতা যেটা, এই দায়িত্বশীল কথাটা তো তুমি ভুলিয়ে যাও যে এই জায়গা এই জিনিসটা হইব। বাট যদি প্রপার ফ্যামিলি প্ল্যানিং হয়, তো দায়িত্বশীল পিতামাতা হিসাবে কাজ করা যায় সন্তানের প্রতি, ঠিক তো? যখন ম্যাচিউরিটি থাকবো তখন আমরা বাচ্চারা সামলাইতে পারবো, অবভিয়াসলি না? খুদ বাচ্চে রহে গে তো বাচ্চা কো ক্যা সম্ভালেंगे। তো চলো, দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্যামিলি প্ল্যানিং দ্যাট উই হ্যাভ হিয়ার। নেক্সট লেট আস মুভ, দেখি আর কি আছে। আরেকটা হইছে অনিচ্ছাকৃত গর্ভধারণ কিভাবে রোধ করা যায়, ঠিক আছে? এটা হইছে গর্ভ নিরোধ আর কি, ঠিক আছে? গর্ভধারণ, অনিচ্ছাকৃতভাবে গর্ভধারণ কিভাবে রোধ করা যায়। তো আমরা একটা খুব সুন্দর একটা ফ্যামিলি প্ল্যানিং হয়েছে, খুব সুন্দর কি কয় প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে নলেজ হয়েছে। এবার ফ্যামিলি প্ল্যানিং যখন ঠিকমতো হয়, তখন একটা একটা কি কয় দম্পতি তারা জানে যে তারা কোন সময় বাচ্চা হওয়া দরকার, কোন সময় বাচ্চা হওয়া তার লিগা ভালো না, ঠিক তো? তো ওই সমস্ত ক্ষেত্রে তারা কি করতে পারে? কিছু প্রতিরোধক পদ্ধতি তারা ব্যবহার করতে পারে, যাতে তার অনিচ্ছাকৃত কোনো নিষেক প্রক্রিয়া না হয় এবং যার ফলে অনিচ্ছাকৃতভাবে কোনো জাইগোট তৈরি না হয় এবং সেটা যাতে এসরা কি কয় গর্ভসঞ্চার না করতে পারে। যেমন কি প্রথম যে মেল পার্টনার থাকে, যে ছেলে থাকে, তার লিগা কন্ডম আবিষ্কৃত হয়েছে, যেটা যে পুংজননতন্ত্র আছে সেই পুংজননতন্ত্রের যে একটা পার্ট আছে সেই পুংজননতন্ত্রের উপরে কভার করা হয়। সেই কাভারিং এর কারণে কি হয় যে পুংজননতন্ত্র এবং স্ত্রীজননতন্ত্র একটা টাচই করে না ফিজিক্যালি, আর যে শুক্রাণুগুলা আছে সেই শুক্রাণুগুলা এই কন্ডমের মধ্যেই আটকে যায়, সেই শুক্রাণুগুলা আর কি কয় ভেজাইনা দিয়া সেটা কি জরায়ুর মধ্যে প্রবেশ করতে পারে না, ঠিক আছে? আর কি আরেকটা হয়েছে ডায়াফ্রাম আর সার্ভিক্যাল ক্যাপ, এগুলা পুরুষরা লেখা না, এগুলো হচ্ছে স্ত্রীরা লেখা। স্ত্রী জননতন্ত্রের মধ্যে এরকম ক্যাপ লাইক স্ট্রাকচারটা, এই যে সার্ভিক্স জায়গাটা যে থাকে, এই সার্ভিক্স জায়গার মধ্যে লাগাই দেওয়া হয়। তাতে কি করা হয়? তাতে এই যে ভেজাইনা দিয়া সেটা যে স্পার্মগুলা এন্টার করে, মানে যে শুক্রাণুগুলা প্রবেশ করে, সেই শুক্রাণুগুলা এই সার্ভিক্সটা ক্রস করে জরায়ু অবধি যাইতেই পারে না, ঠিক আছে? তো জরায়ু অবধি যদি না যেতে পারে, তো এই দিক থেকে আওয়া কোনো ডিম্বাণুর সাথে সে নিষেক প্রক্রিয়া করতেই পারতো না। তো এইসব মাধ্যমে কি হয়? অনিচ্ছাকৃত গর্ভনিরোধ করা যায়, ঠিক আছে? মানে অনিচ্ছাকৃতভাবে গর্ভধারণটা মানে আটকানি যায়, ক্লিয়ার? তারপরে কি রাসায়নিক পদ্ধতিও থাকে কিছু, যেমন কি অরেল পিলস থাকে, মানে কিছু ট্যাবলেটস থাকে যেগুলা মহিলারা খায়, সেটাতে কি হয় বডিতে হরমোনাল ব্যালেন্স ডিসব্যালেন্স একটু মেনটেন করে সেই ট্যাবলেটসগুলা। আবার অনেক অন্যান্য কেমিক্যাল ফ্যাক্টরসেও কাজ করতে পারে, যেগুলা কি করে যে রজচক্র আছে কোনো কোনো সময় সেই রজচক্ররে কন্ট্রোল করে, যাতে করে কি ডিম্বাণু প্রোডাকশনই না হয় বডিতে। আমরা জানি যে রজচক্রের মধ্যেই ডিম্বাণুটা প্রোডাকশন হয়, তো রজচক্রই হইলো না তো ডিম্বাণু প্রোডাকশন হইতো না। আর এটা কি করে কোনো কোনো ট্যাবলেটস এরকমও থাকে যেগুলা রজচক্ররে কন্ট্রোল করে না, বাট ওই যে নিষেক পদ্ধতির পরে যে ভ্রূণটা সেটা যখন এন্ডোমেট্রিয়ামের ভিতরে ঢুকে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা হইতে দেয় না, মানে এন্ডোমেট্রিয়ামের ভিতরে সে প্রবেশ করতে পারে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো গর্ভ সঞ্চারটা হয় না। তো এরকম একটা পিলের নাম হচ্ছে সাহিলি পিল, ঠিক আছে? এটি সম্বন্ধে ক্লাস 12 ইন ডিটেল ডিসকাশন আছে, জাস্ট আজকে দিনের নামটি জানিয়ে যাও। এবং যারা এই ভিডিওটাও দেখতেছো তোমরা মধ্যে অনেক মেয়েরা থাকবে, তো মেয়েরাও তোমরা এইসব পিলসের ব্যাপারে জানো, ঠিক আছে? আমরা এই সমস্ত জিনিসের কথা হইতেছি যেগুলো আমরা আশেপাশে আছে, যেগুলো আমরা জানি, বাট কোনো সময় কথা কই না। তো আমরা এবার কথা হইতেছি এটি নিয়ে, ক্লিয়ার? বিকজ এটা আমরা সাবজেক্টে ডিমান্ড করছে, কথা কইতে লাগবো। নেক্সট ইজ হোয়াট আমরা দেখি
কিছু ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস এই শব্দের মানে হচ্ছে ইন্ট্রা মানে ইন্ট্রা ইউটেরাইন মানে ইউটেরাসের ভিতরে এইগুলারে ফিট করা হবে। ইউটেরাস মানে জরায়ুর ভিতরে এইগুলারে ফিট করা হবে। এবং এটি কতটুক থাকে এটা দেখার লিগা মানে বুঝার লিগা আমি একটা পিকচার অ্যাড করছি এখানে। যদি একটু দেখো, এই যে হাতটা আছে না, এই হাতের মধ্যে একটা ডিভাইস রাখছে যেটারে আমরা কই কপার টি। ঠিক আছে, কপার টি। এই যে কপার টিটা আছে এটা টির মতো স্ট্রাকচার, এখানে দেখতে পারবে। এই টির মতো স্ট্রাকচারটারে জরায়ুর ভিতরে ফিট করা হয়। এটা অত্যন্ত ছোট থাকে একটা জিনিস এবং ডক্টরস এক্সপার্টস দিয়ে এটা মহিলার জরায়ুর ভিতরে এটা ফিট করা হয়। এটি বেসিক্যালি কাম কি করে, এটি বেসিক্যালি এই জায়গাতে কিছু যেমন কি যদি কপারটির কথাই কই, তো সেইখানে কিছু কপার আয়ন ছাড়বো, ক্লিয়ার। এখানে কপার আয়ন ছাড়বো, যে কপার আয়নগুলা কি করব, যে শুক্রাণুগুলা প্রবেশ করে না, সেই শুক্রাণুর চলনশীল যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা নষ্ট করে দিব। শুক্রাণুর যে অ্যাক্রোজোমটা থাকে সেই অ্যাক্রোজোমটা নষ্ট করে দিব। তো আলটিমেটলি কি হয়, শুক্রাণুটা ডিম্বাণুর কাছে তো যেতে পারে কোনো সময়, বাট ডিম্বাণুরে নিষেধ করতে পারে না, মানে ডিম্বাণুর ভিতরে ঢুকতে পারে না। ঠিক আছে, তো ওই যে শুক্রাণুটা আছে শুক্রাণুর সমস্ত ক্ষমতা নষ্ট করে দেয় কপার আয়নসগুলো। তারপর আরো প্রচুর পদ্ধতি আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল আমি কইছি। আরো প্রচুর পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে সে কি করে ফার্টিলাইজেশন মানে নিষেক হইতে দেয় না, বা নিষেক হইলে গর্ভ সঞ্চার হইতে দেয় না। ক্লিয়ার। তো তাতে কি হয়, অনিচ্ছাকৃতভাবে কোনো গর্ভ সঞ্চার এখানে হয় না। বুঝা গেছে প্রত্যেকটা জিনিস। প্রথম আমরা পড়ছি কিছু প্রতিরোধক পদ্ধতি কন্ডোমের মতো, যেটায় প্রবেশই করাইতে দেয় না। আরেকটা পড়ছি আমরা রাসায়নিক পদ্ধতি, যেটায় প্রোডাকশনটারে কন্ট্রোল করে। আরেকটা পড়ছি আমরা কপারটির মতো অন্তঃসত্ত্বা ডিভাইস বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, যেগুলোর আমরা জরায়ুর ভিতরে ফিট করি। ক্লিয়ার, মানে আমরা বলতে ডক্টরসরা ফিট করে আর কি, আমরা তো করি না, ডক্টরসরা ফিট করে। লাস্ট কি, আমরা এত সময় যে টেকনিক্সগুলো দেখাইছি সেই সমস্ত টেকনিক্সগুলো হচ্ছে টেম্পোরারি টেকনিক্স। টেম্পোরারি ওয়াই, বিকজ যখন একটা দম্পতি চাইবো তখনই সেই এই প্রসেসগুলোরে বন্ধ করে আসিরা লেটার অন তারা একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে আনতে পারবো। বাট এমনও দুইটা পদ্ধতি আছে যার মাধ্যমে কি হয়, পার্মানেন্টলি যে গর্ভসঞ্চার করার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা মানে দাম্পত্যে হারাই যায়। তো এটা কি, ছেলেরার ক্ষেত্রে এই প্রসেসটা আমরা কই ভাসেক্টমি। ক্লিয়ার, ছেলেরার ক্ষেত্রে আমরা এই প্রসেসটারে কই ভাসেক্টমি। ভাসেক্টমি মানে হইছে, একটু যদি মনে থাকে তোমরা, তে ভাসেক্টমি হইছে এই যে ছেলেরার যে শুক্রাশয়টা থাকে এটার সাথেই ভাস ডিফারেন্স নামক একটা নালিকা লাগানো থাকে। এই নালিকাটারে এখানে কাট করে সেটা সিল করে দেওয়া হয়। তাতে কি হয়, এই শুক্রাশয় থেকে শুক্রাণু আর এই জায়গা দিয়ে ট্রাভেলই করতে পারে না, এই পাইপটারেই আর ক্রস করতে পারে না। বুঝাইতে পারলাম? তো এটার ভাসেক্টমি মানে ভাস ডিফারেন্সে কাটা এবং সিল করা। সেম জিনিস মহিলার ক্ষেত্রে যেটা হয় এটা আমরা কই টিউবেক্টমি। কেলিকা টিউবেক্টমি কই, বিকজ এখানে এই যে কি কয় ডিম্বাশয় থেকে আওয়া ফেলোপিয়ান টিউব, যেটা এই ফেলোপিয়ান টিউবরে এখানে কাট করা হয়। ঠিক আছে, ফেলোপিয়ান টিউবরে এখানে কাট করা হয়। তো যেহেতু ফেলোপিয়ান টিউবরে এখানে কাট করা হয় সেহেতু আমরা এই প্রসেসটারে কই টিউবেক্টমি। ক্লিয়ার, যেহেতু ফেলোপিয়ান টিউবরে এখানে কাট করা হয়। বুঝাতে পারলাম? তো এটা হইছে স্থায়ী একটা পদ্ধতি, মানে পার্মানেন্ট পদ্ধতি গর্ভনিরোধের। ক্লিয়ার? হ্যাঁ, তো এত সবের মাধ্যমে আমরা অনেকগুলা টপিকই কভার করছি। এখন আজকের ক্লাসের কিছু লাস্ট টপিকস, যেটা হইছে যৌনবাহিত রোগ, যেটা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9 এর সিলেবাসেও আসিল। আমরা একটা চ্যাপ্টার পড়ছিলাম মাইক্রো অর্গানিজমসের, সেই চ্যাপ্টারের মধ্যে আমরা পাইছিলাম যে যৌনবাহিত কিছু রোগ আছে যেগুলো শুধুমাত্র জনন প্রক্রিয়ার মাধ্যমেই, মানে জনন প্রক্রিয়া না, সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের কারণেই একজন বডির থেকে আরেকজনের বডিতে ট্রান্সফার করতে পারে, অথবা ডাইরেক্ট ব্লাড টু ব্লাড যদি কারোর কন্ট্যাক্ট হয় তাইলেই একজনের দেহ থেকে আরেকজনের দেহে কন্ট্যাক্ট করতে মানে যাইতে পারে। তো এগুলার যে যদি সাধারণ উদাহরণ দেখি, তো যৌনবাহিত রোগ হলো এমন সংক্রমণ যা মূলত যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। কিছু কিছু রোগ রক্ত সংক্রামিত সূচ বা গর্ভাবস্থার মেয়ের শরীর থেকে শিশুর শরীরে ছড়াতে পারে। ক্লিয়ার? এখানে আর কোনো ডাউট নেই, বুঝা গেছে? এবার এগুলোর এক্সাম্পলে আমরা কি পাইছিলাম ক্লাস 9 এ? এইডস পাইছিলাম, সিফিলিস পাইছি, গনোরিয়া পাইছি।
এইগুলা এই দুটা জিনিস নতুন, জেনিটাল ওয়ার্ডস আর হেপাটাইটিস না, এটা তো নতুন না। হেপাটাইটিস বি তো আমরা পাইছি অলরেডি। হেপাটাইটিস বি আর হেপাটাইটিস বি ভাইরাসে করে, ঠিক না? এইডস কে করে? এইডস এইচআইভি ভাইরাসে করে। এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এবার এইগুলার ফুল ফর্ম যেটা আছে না, পুরা ফুল ফর্মেরও মিনিং আছে। যখন আমরা কই এইডস AIDS, এবং যখন আমরা এটার ফুল ফর্ম কই যে অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড মানে কি? যেটা আমরা অ্যাকোয়ার করছি জন্মের পরে, ইনহেরিটেড না, আমরা জন্মগতভাবে এই জিনিসটারে পাইছি না, অ্যাকোয়ার করছি, ঠিক তো? তো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, ইমিউনো ডেফিসিয়েন্সি কি লিগা? বিকজ এইডস এর মধ্যে আমরা দেহের যে প্রতিরোধ ক্ষমতা আছে, সেই প্রতিরোধ ক্ষমতাটা কম্প্রোমাইজ হয়, সেই প্রতিরোধ ক্ষমতাটা ডাউন হয়ে যায়, যার কারণে আমরা কই ইমিউন সিস্টেম ডেফিসিয়েন্সি, মানে ইমিউন সিস্টেম ডাউন হয়। সিনড্রোম মানে অনেকগুলা সিমটমস, ঠিক আছে? সিমটমস মানে কি? সংকেত। মানে আমরা যখন পেটে কোনো সমস্যা হয়, তখন পেটে ব্যথা হয়, ঠিক আছে না? পেটে ব্যথাটা কি? একটা সংকেত। তো এরকমই এইডস হইলে অনেকগুলা সংকেত থাকে, অনেকগুলা রোগের বডির মধ্যে। তো এই অনেকগুলা সংকেতরে আমরা সিনড্রোম কই, আর কি সিমটম না, সিনড্রোম কই। তো মূলত আমরা এইডস এর মধ্যে কি দেখতে পাই? যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, ওজন হ্রাস, জ্বর, ঘন ঘন সংক্রমণ, ক্লান্তি, আরো প্রচুর রোগ হয়, আর প্রচুর ডিজিজ হয়, ঠিক আছে, এইডস এর মধ্যে। তারপর যদি সিফিলিসে যাই, আচ্ছা এইডস কিন্তু একটা ভাইরাসে করে, ঠিক আছে? সিফিলিস একটা ব্যাকটেরিয়ায় করে, গনোরিয়াও একটা ব্যাকটেরিয়ায় করে। সিফিলিস যে ব্যাকটেরিয়ায় করে, এটার নাম হচ্ছে ট্রিপোনেমা পেলিডাম। ট্রিপোনেমা পেলিডাম একটা ব্যাকটেরিয়া। গনোরিয়া যেটা, এটা নেসেরিয়া গনোরি, এটাও একটা ব্যাকটেরিয়া। তো কি দেখা যায় সিফিলিসের মধ্যে যদি আমরা দেখি, তো সিফিলিসের মধ্যে দেখি যে ব্যথাহীন ঘা হইব দেহের মধ্যে, বডির মধ্যে ব্যথাহীন ঘা হইব, মানে ঘাও তো হইব, বাট এই ঘাড়ের মধ্যে ব্যথা হইতো না। তারপরে কি? ত্বকে ফুসকুড়ি, মানে ত্বকের মধ্যে অনেক মোটা মোটা বড় বড় ঘায়ের মতো হইব, যার থেকে পুজো বাইরিতে পারে, ঠিক আছে না? জ্বর, তারপর পরিবর্তিত অঙ্গ বিকল হওয়া ঝুঁকির, মানে বিকল হওয়ার ঝুঁকির, মানে আমরা বডি অর্গানসগুলো ফেলিয়ার হইতে পারে, ঠিক আছে? এসব জিনিস হয়। গনোরিয়ার মধ্যে কি হয়? প্রস্রাবে জ্বালা হয়, তারপরে পুজযুক্ত স্রাব হইতে পারে, তলপেটে ব্যথা, বন্ধ্যত্ব, এইসব জিনিস হইতে পারে, ঠিক তো? তো এইসব জিনিস তো এখানে আর এক্সপ্লেন করার তেমন কিছু নাই, এইসবগুলোই বুঝতেই পারতাছো কি কি জিনিস আছে। আর কি জেনিটাল ওয়ার্ডস এর মধ্যে কি হয়? জেনিটাল ওয়ার্ডস এর মধ্যে যৌনাঙ্গে মাংসল ছোট ছোট কি কয় গুটিকা দেখা যায় আর কি। মানে এখানের মধ্যে ছোট 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 আমরা যে যৌন অঙ্গটা আছে, সেই যৌন অঙ্গে এরকম ছোট 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 গুটার মতো দেখা যাইব, এবং এই গুটার মধ্যে প্রচন্ড ইচিং হইব, ঠিক আছে? প্রচন্ড মানে খাজ্জানি হইব আর কি এইসব জায়গাতে, ক্লিয়ার? চুলকুনি হইব এই জায়গাতে অবস্থিত, হ্যাঁ, এইসব জায়গাতে এই জিনিসটা হইব। তারপর হেপাটাইটিস বি আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাসে করে, যেটা লিভারে এফেক্ট করে। তো অবভিয়াসলি এটা জন্ডিস করব, পেটে ব্যথা হইব, ক্লান্তি, বমির ভাব, যকৃতের ক্ষতি, অবভিয়াসলি যকৃতের ক্ষতি হয় এটাতে, জন্ডিসের মধ্যে। জন্ডিস নাম দেখে আমরা এটা বুঝতে পারতেছি, ঠিক তো? তো এগুলো হইছে যৌনবাহিত রোগের একটা ব্রিফ, যেগুলো তোমরা সিলেবাসে আছে। নেক্সট হচ্ছে যে এই যৌনবাহিত রোগগুলা কিভাবে ছড়ায় আর কি, ঠিক আছে? কিভাবে সংক্রমণ করে। তো কিভাবে সংক্রমণ আর করবো যৌনবাহিত রোগগুলো? আমরা ডেফিনেশনেই পাইছি, কিটা? অসুরক্ষিত যৌন সম্পর্ক যদি থাকে, একাধিক সঙ্গীর সঙ্গে যদি যৌন সম্পর্ক থাকে, দূষিত সুচ বা সিরিঞ্জ যদি শেয়ার করা হয়, তারপরে অসুরক্ষিত রক্ত যদি সঞ্চালন করা হয়, মেয়েদের দেহ থেকে সন্তানের শরীরে সংক্রমণ হইতে পারে, তারপর রেজার, ব্যবহৃত চিকিৎসা যন্ত্রপাতি যদি ইত্যাদি ভাগ করে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এইসব জিনিসের মধ্যে হইতে পারে। তো একাধিক সঙ্গী, মানে যদি একাধিক সঙ্গীর সাথে যৌন সম্পর্ক থাকে, তো কোনো এক সঙ্গীর যদি যে কোনো একটা এসটিডি হইয়া থাকে, যৌনবাহিত রোগ হইয়া থাকে, তো অবভিয়াসলি আরো বাকিরারও হইব, ঠিক না? তারপর কি? অসুরক্ষিত যৌন সম্পর্ক, মানে এমন একজনের সাথে যৌন সম্পর্ক যারা আমরা চিনি না, জানি না, ক্লিয়ার? তার মেডিকেল হিস্ট্রি আমরা জানি না, তো তার সাথে অসুরক্ষিত, তার সাথে যে যৌন সম্পর্ক এটা অসুরক্ষিত হইব, ক্লিয়ার? আমরা যেহেতু মেডিকেল হিস্ট্রি তার জানি না। আর কি? মায়েদের মায়েদের দেহ থেকে সন্তানের শরীরে যেতে পারে এটা। তো এটার লেগে কি করা হয়? আজকের দিনে প্রেগনেন্ট মহিলারা কম্পালসরিলি গভর্নমেন্ট হসপিটালে গিয়ে সেটা এইচআইভি টেস্ট করাইতে লাগে, ঠিক আছে? মানে এসটিডি টেস্ট করাইতে লাগে, যে মাতৃদেহ থেকে কোনো এইচআইভির মতো অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়া আসেনি, যেটি যৌনবাহিত রোগ অ্যাকচুয়ালি। যদি এরকম ডিটেক্ট করা যায়, ডক্টর স্পেশাল কেয়ার নিয়ে সেটা বাচ্চারে ডেলিভারি করায়, ঠিক আছে? তো তাতে বাচ্চারে বাঁচানো যায়। তো যদি আমরা এটির প্রতিরোধগুলা দেখি, তো প্রতিরোধগুলো অবভিয়াসলি যেসব আমরা কারণ দেখছি, এসব কারণগুলো বন্ধ করে দিলেই হয়, ঠিক না? যেমন কি? যৌন সংযোগের সময় কন্ডম ব্যবহার করা।
এবার কন্ডমটা এমন একটা জিনিস যেটা দিয়ে 2 মার্কের প্রশ্ন জিগায়। কি লেখা জিগায়? বিকজ কন্ডমে 2 জায়গাতে কাজ। কন্ডম আমরা প্রথম দেখছি যে অনিচ্ছাকৃতভাবে গর্ভ সঞ্চারে আটকিতে পারে, বিকজ সে শুক্রাণুরে যেতে দেয় না, প্রবেশ করতে দেয় না জরায়ুর মধ্যে, স্ত্রী জননতন্ত্রের মধ্যে। আর কি, যেহেতু আমি তখনও কইছি যে কন্ডমের কারণে কি হয়, পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র একটা একটা টাচ করে না। তো যেহেতু টাচ করে না, যেহেতু একটা একটার সাথে সংস্পর্শেই আয় না, তার কারণে কি হয়, যদি যে কোনো একজন পার্টনারেরও যৌন সংক্রামিত কোনো রোগ থাকে, তো এটি সংক্রমণ হয় না। ঠিক আছে, একজনের দেহ থেকে আরেকজনের দেহতে যায় না। তো এটা লেগে এখানে 2টা পয়েন্ট হয়, মাথাতে রাখবাই 2টা পয়েন্ট হয়, এটা লেগে এখানে 2 মার্কের প্রশ্ন জিগায়। তারপরে কি, একাধিক সঙ্গীর সাথে যৌন সম্পর্ক স্থাপন না করা। ক্লিয়ার? তারপরে ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ ভাগ না করা, মানে ব্যবহার না করা, অবভিয়াসলি এটা না করা। ঠিক আছে, এটা এটা কই দেখা যায় অ্যাকচুয়ালি, মানে আমি এখানে লিখতে ভুলে গেছি, এটা এটা হচ্ছে ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ যারা, ঠিক আছে, তারা মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে পাগল যদি প্রজাতির মানুষ থাকে, মানে পাগল প্রজাতি থাকে, তো হচ্ছে এইসব ড্রাগ বাগ যারা নেয় তারা তারা মানে এরকম প্রচুর কেসেস এরকম শোনা যায়, বিকজ মানে আমরা সার্কেলে তো প্রচুর আছে না, হসপিটালে তো আমরা শুনি এরকম কিছু কেস, ড্রাগস নার্কোটিক্স কেস, যেখানে মধ্যে দেখা যায় যে এইসব যৌনবাহিত রোগ এই কারণে ছড়াইছে, বিকজ তারা সাপোজ 20 জন একটা গ্যাংয়ের মধ্যে আছে এবং তারা ড্রাগস নেয়। ড্রাগস এইসব না, ওই যে টিভিতে দেখে না, নাক দিয়া লুইলায়, মুখ দিয়া লুইলায়, এইসব ড্রাগস না, যা ইনজেকশন দেওয়া যে লয় ড্রাগসগুলা, এটার মধ্যে কি হয়, তারা একই ইনজেকশন দিয়ে সবে লয়, তার মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করার লেগা বলে, মানে কেন ইমাজিন, তার মধ্যে পাগল আর এই দুনিয়াত নাই। ঠিক আছে, একটার যদি বডির মধ্যে কোনো যৌনবাহিত রোগ থাকে, তার রক্ত দিয়ে সব ইনফেক্ট হয়ে যায়, সব ইনফেক্ট হয়। এবার করো তুমি ভ্রাতৃত্ব, ঠিক আছে না নি, হসপিটালের মধ্যে। আর কি, নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা, মানে যখন একটা রোগীর রক্ত দেওয়া হয় হসপিটালের মধ্যে, ব্লাড ট্রান্সফিউজ করা হয়, তখন তুমি ভালোভাবে সেই রক্তটা যেটা দেওয়া, সেটা রিপোর্টসগুলো তুমি চেক করতে, ঠিক তো? সেই ব্লাডের কি সমস্ত টেস্ট হয়েছে নি, এইচআইভি থেকে দুইটা, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস, এইসব টেস্ট কি হয়েছে নি? ঠিক আছে, তো যদি এইসব টেস্ট হইয়া থাকে এবং নেগেটিভ আয়া থাকে ব্লাডের রিপোর্ট, তখনই তুমি ব্লাডটারে ট্রান্সফিউজ করবা তোমার পেশেন্টের বডিতে। বোঝা গেছে তো? তারপরে কি, গর্ভাবস্থার শুরুতেই এইচআইভির পরীক্ষা করা, এটা যেটা আমি একটু আগে কইলাম। তারপর কি, রেজার, চিকিৎসা যন্ত্রপাতি ইত্যাদি ভাগ না করা, এটা তো অবভিয়াসলি, এটা মানে কমন সেন্স, যে রেজার টেজার যেটি আছে, এইসব জিনিস পার্সোনাল জিনিস, এইসব জিনিস ইউজ মানে শেয়ার করার মতো না। ক্লিয়ার? আমরা হয়তো বা ভাবতে পারি যে রেজারে তো জাস্ট এই জায়গার অল্প দাড়ি আর না কাটের, ঠিক না? বাট আমরা এটা ভাবতে ভুলে যাই যে এখানে যে এপিথেলিয়াল স্তর থাকে, সেই এপিথেলিয়াল আবরণী কলাও এখানের মধ্যে উঠে। ঠিক আছে, তো তার কারণে কি হয়, সেই ভাইরাসগুলা আমরা চোখে দেখা মতো যদি কাট নাও হয়, স্টিল ছোটোর থেকে ছোটো একটা কাটের মধ্যেও ব্লাডের প্লাজমা বেরোতে পারে, রক্তের যে প্লাজমাটা আছে সেই প্লাজমা বেরোতে পারে, এবং তার মাধ্যমে এই যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলা আইতে পারে এই রেজারটার মধ্যে। তো এই রেজার যখন একজন সুস্থ ব্যক্তি ব্যবহার করবো, তো অবভিয়াসলি তার দেহের মধ্যে এইসব রোগ সৃষ্টিকারী জীবাণুগুলা যাইব। তো এইসব জিনিস ব্যবহার করা মানে একের বেশি মানুষের ব্যবহার করা ঠিক না, এসব জিনিস পার্সোনাল জিনিস পার্সোনালি রাখা দরকার। বাস এতটুকু আমরা আপাতত ক্লাস 10-এর এনসিইআরটি সিলেবাসে উল্লেখিত আছে, যা যা আছে আমরা একদম নিঃসংকোচভাবে আমরা ডিসকাস করছি, এবং ডিসকাস করতে পারি সেটা আমি নিজে অনেক বেশি খুশি। ঠিক আছে না, বিকজ আমরা অনেক আগে থেকে দেখাইছি যে এইসব ব্যাপারে কথা কোয়াটাও সমাজের মধ্যে একটা লজ্জাজনক ব্যাপার, যেটা আমি ফার্স্ট ক্লাসেও কইছিলাম। তো সাকসেসফুলি ক্লাসগুলা কন্ডাক্ট করতে পাইরা আমি নিজেও মানে কি কইতাম, হ্যাপি। ঠিক আছে, তো যদি কোনো ডাউট থাকে, আস্ক মি ইন দ্য নেক্সট ক্লাস অর ইন দ্য কমেন্টস। আশা করি কোনো কনফিউশন থাকার কথা না, বাট ইন কেস যদি থাকে, তাহলে ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্টস অর ইউ ক্যান জাস্ট কাম অ্যান্ড আস্ক মি। ক্লিয়ার? সো গুড বাই এভরিওয়ান, স্টে টিউনড ফর দ্য নেক্সট চ্যাপ্টার।